লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব কোনো কিছুই করার প্রয়োজন নেই। আজকের এই ভিডিওটা আমি অবশ্য লাইক কমেন্টসের জন্য করিনি। আমি এই ভিডিওটা করেছি শুধু আমার সবচেয়ে প্রিয়জন, আমার কলিজার টুকরোর জন্য। আপনারা শুধু একটু দোয়া করবেন, আমি তার জন্য এই ভিডিওটা করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। অনেকটা দিন, অনেকটা সময় পর আপনাদের মাঝে ব্যাক করলাম। এতদিন আমি কোথায় ছিলাম, কোন পরিস্থিতিতে ছিলাম, কেন ভিডিও আপলোড করতে পারিনি, সব কিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই অল্প দিনের ইউটিউব জগতে আপনারা যে আমাকে এতটা আপন করে নেবেন, সত্যি এটা আমি বুঝতে পারিনি। এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া। অনেকে আমাকে কমেন্টস করেছে কেন আমি ভিডিও দিচ্ছি না, কমিউনিটিতে কমেন্টস করেছে, পাশাপাশি আমাকে মেসেঞ্জারে নক দিয়েছে। তো আমি সবাইকে রিপ্লাই দিতে পারিনি, কারণ আমি ওই রকম পরিস্থিতিতে ছিলাম না যে আপনাদেরকে আমি রিপ্লাই দিব বা সব কথা জানাবো। তো আস্তে আস্তে সব কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি ব্লগটা একদম সকাল থেকেই স্টার্ট করেছি। আর এটা আমার ব্যালকনিতে, এটা একটি মৌমাছির চাক। আমি সকালে যখন ঘুম থেকে উঠি, প্রথমেই আমি আমার এই ব্যালকনিতে দাঁড়িয়ে এই চাকটা খুব ভালোভাবে দেখি, কারণ আমার এটা দেখতে খুব বেশি ভালো লাগে। আর আমি যে বাসায় থাকি সেই বাসায় 3 থেকে 4টা মৌমাছির চাক আছে। আর 3টা ভেঙে ফেলা হয়েছে মধুর জন্য, কিন্তু একটা আমি রেখেছি। আমি না করেছি এটা ভাঙতে। মাঝে মধ্যে দেখা যায় যে 1টা 2টা তো কামড় খেতেই হয় যখন গ্রিলে থাকে। আমি বুঝতে পারি না, অনেক সময় হাত দিয়ে দিলে দেখা যায় যে কামড় দিয়ে দেয়। তো মোটামুটি এখন ঠান্ডাও পড়ে গিয়েছে। এখন গ্রিন টি বানাতে হচ্ছে। আমি একাই খাবো, আমার আম্মুজান আর আমার ছোট ভাই গ্রিন টি খাবে না, আমি বলেছিলাম। এখন বাজে সকাল 8:45। আমি 8:30টার সময় আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজকের ব্লগটা আমি আপনাদের সাথে আমার গ্রামের বাড়িতেই শেয়ার করব। তো হাতে একটু সময় কম, তারপরও ছোটোখাটো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি সকালে প্রথমে উঠেই গ্রিন টি বা হালকা কুসুম গরম পানি খেয়ে নেই, যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে। নয়তো দেখা যায় যে আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর আমার যেহেতু অ্যালার্জি প্রবলেম আছে, সো আমার অল্পতেই ঠান্ডাটা লেগে যায়। এই জন্য আমাকে নিয়ম করে একটু গরম পানি খেতে হয়, রাতেও খেতে হয়, সকালেও খেতে হয়। হাতে 1 কাপ চা বা কফি নিয়ে বাইরের সিন দেখে কফি খেতে কিন্তু বা চা খেতে অনেকেরই খুব ভালো লাগে, সেটার ব্যতিক্রম কিন্তু আমিও নই। আর এই প্লেসটাতে দাঁড়িয়ে আমার এই বাইরের সিনটা দেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ক্যামেরাতে অবশ্য সকালের এই সিনটা তেমন ভালো ওঠেনি, কিন্তু বিকালের যে সিনটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর আসে, যেহেতু তখন কিন্তু রোদটা পড়ে যায়। আর আমাকে কিন্তু অনেকে কমেন্টসও করেছে যে আপু তোমার ভিডিওর ব্যাকে যে সিনটা আছে সেটা অনেক সুন্দর। যেহেতু হাতে সময় নেই, আমি গ্রিন টিটা খেয়ে প্রায় 15 মিনিট পরেই আমি সকালে নাস্তা করে নিচ্ছি। প্রায় 1.5 মাস হলো, আমি 1.5-2 মাস হয়ে যাচ্ছে আমি সকালে নাস্তা বানাই না। আগে অবশ্য আমি প্রায়ই সকালে নাস্তাটা বানাতাম, আম্মুও মাঝে মধ্যে বানাতো। তো যেহেতু এখন মন ভালো নেই, তো এখন নানু বানায়। নানু সকালে যেহেতু উঠে খুব তাড়াহুড়ো করে করে ফেলে, আমাদের কাউকে ডাকেও না। প্রায় 8:30 বেজে যাচ্ছে। তো বাকি কথা না হয় যেতে যেতে হবে রাস্তায়। আমি অবশ্য এখন 13 মুখ আছি। বিকালে কিন্তু এই জায়গাটা অনেক জমজমাট থাকে। যারা অবশ্য এখানে এসেছেন তারা তো খুব ভালোভাবেই জানেন।
সকাল প্রায় 11টা পর্যন্ত এই জায়গাটা একদম নিরিবিলি থাকে। তো অনেক সকালে বের হওয়ার কথা ছিল। মুজান বলেছিল যে খুব সকালে বের হতে হবে, 7:30টা বা 8টার মধ্যে। তারপরও দেখা গিয়েছে যে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। 7টার দিকে বা 7:30টার দিকে মনে হয় উঠেছিলাম। তারপরেও দেখতেই পাচ্ছেন ওয়েদারটা এতটাই ভালো যে পুরো রাস্তা জুড়ে রোদ। প্রায় অনেকটা সময় পর ইউটিউবে আবার জয়েন করেছি। খুব বাজে সিচুয়েশনের মধ্যেই যাচ্ছি বলতে গেলে। তো সবকিছু ওভারকাম করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই কথাটা যেমন সত্য, তেমন কিছু কিছু জিনিস যেগুলো মেনে নেওয়া যায় না, সেই কষ্টগুলো কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না, মুছে ফেলা যায় না। তো এইরকমই একটি সুন্দর সকাল ছিল 27শে সেপ্টেম্বর। তো সারাটা দিন খুব ভালোই কেটেছিল। বুঝতে পারিনি যে আমার জন্য খুব খারাপ একটা দিন আসতে চলেছে, যেটা আমি কখনোই কল্পনা করিনি। হয়তোবা কল্পনাতে এসেও পড়েছিল কয়েকবার, অন্যকে দিয়ে ফিল করতাম, বাট বুঝতে পারিনি অন্যের কষ্ট ফিল করার জন্য সেই কষ্টটা যে আমার জন্য ওয়েট করছে, এটা সত্যি আমি বুঝতে পারিনি। তো 27শে সেপ্টেম্বর এইভাবেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেটা প্রায় দুপুরের দিকেই আপলোড করেছি, সব কিছু কাজ শেষ করে। আম্মু, ভাই, আমরা সবাই একসাথেই ছিলাম। তো হঠাৎ যখন 4টা বাজে, তখন খুব বাজে একটা নিউজ পাই যে আমার বাবা ব্রেন স্ট্রোক করেছে। তো আমার বাবা থাকে অ্যাব্রোডে। তিনি স্ট্রোক করেছিল আগের দিন রাতে, বাংলাদেশ টাইম 4টার দিকে। তো সেটা তো আমরা জানতাম না, আমাদেরকে জানানো হয়নি। হয়তোবা ভেবেছিল যে বাবা ভালো হয়ে যাবে। তো হঠাৎ আমাদেরকে জানানো হয় 4টার দিকে। তারপরেও এটা তো জানি যে স্ট্রোক করলে অনেকে 2বার বা 3বার তো হয়। তো এটা ছিল আমার বাবার ফার্স্ট ব্রেন স্ট্রোক। তো ভাবতে পারিনি যে আমার বাবা কখনোই আমার কাছে ব্যাক করবে না। তো কেন জানি কথাটা শুনে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। হাত পা প্রচুর কাঁপছিল। আবার 95% ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছিল, সেটাও জানায়নি। সেটা বলেছিল যখন বিকাল বিকাল না, প্রায় সন্ধ্যের দিকে এটা আমাদেরকে জানানো হয়, আমার সাথে কথা হয়। তো এই কথাটা শুনে আমি হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আইসিইউতে আছে। তারপর আমাকে বলা হয় যে তো বাবা ব্রেন স্ট্রোক করেছে, ওনার 95% ড্যামেজ হয়ে গিয়েছে, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তো কালকে রাত থেকে। আমি ওনাদেরকে বললাম যে আপনারা তো আমাদেরকে জানাবেন, আপনাদের তো জানানো উচিত ছিল। তো তারা বলল যে আমরা বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে। তারপর আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাংলাদেশ টাইম রাত 7টায়। সেটা নিউজটা আমরা পেয়েছি রাত 8টার দিকে। আমার বাবাকে যেহেতু পাঠানো হবে, ওইখান থেকে রিলিজ দেওয়া হবে, যেসব কাজ করবে সেখানে আমার আম্মুর কাগজপত্র ছাড়া এখানে আমার বাবাকে মানে রিলিজ করতে দিবে না তারা। তো যখন আমার আম্মুর কাগজপত্র চাচ্ছিল, তখন আমার আম্মুর একটু সন্দেহ হয়েছিল যে কেন কাগজপত্র চাচ্ছে। ওনাকে ট্রিটমেন্ট দিবে, তার জন্য তো কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। তো তারপর 8টার দিকে এই নিউজটা পাই। 8:30টার দিকে, ওই রাতেই অবশ্য আমার বাসায় সবাই আমাদেরকে আমার গাজীপুরে নিয়ে আসে, আমার যেহেতু হোমটাউন গাজীপুরে। আর এই কলেজটা যেটা দেখতে পাচ্ছেন, শ্রমিক কলেজ, এই কলেজ থেকেই আমার আব্বুজান ইন্টার কমপ্লিট করেছে। ওনার বিয়ে ছিল জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। উনি প্রচুর পরিমাণে একজন অনেস্ট পারসন ছিল। ওনার অনেক কিছুই বলতে গেলে আমি ফলো করতাম,
কেন জানি করোনা আসার পর থেকে ওনার কথাগুলো আমার প্রচুর কানে লাগতো, যে এই জিনিসটা এভাবে করো, বেশি কথা বলবে না, সবার সাথে মিলে থাকবে, কারোর সাথে ঝগড়া করার দরকার নেই, কারো কথা ভালো না লাগলে জাস্ট ইগনোর করো, অনেক কথা বলতো। তো সব কথা কেন জানি খুব বেশি বেশি মনে পড়ছিল। আমি ওনাকে আগে আব্বু বলে ডাকতাম, তারপর দেখা যেত যে খুব মজা করে ডাকতাম, যে আব্বু জান ডাকতাম, বাবা বলে ডাকতাম, আব্বা জান ডাকতাম, প্রচুর মজা করতাম। আর উনি আস্তে আস্তে খুব সুন্দর হয়ে গিয়েছিল, যেটা সত্যি কথা। আমার চোখে ওনাকে এত সুন্দর লাগতো যে আমি শুধু মানে মজা করে বলতাম যে তোমাকে এত সুন্দর কেন লাগে, তুমি তো হিরো হয়ে যাবা, তুমি আর আম্মু কি ইউজ করো, তোমরা দুজন কেন দিনের পর দিন এত সুন্দর হচ্ছ, আমাকে কেন বলো না। তো আমার বাবা খুব সুন্দর করে একটা মুচকি হাসি দিত, এত সুন্দর একটা মুচকি হাসি দিত যেটা আমি বলতে পারি না। এই ভয়েসটা আমি প্রায় 4বারের মতো আমাকে রিমুভ করতে হয়েছে। তো আমি বাসায় প্রায় কাছাকাছি এসে পড়েছি। আজকে আমার বাবার 40 দিন হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে বাসায় যেতে হচ্ছে। তো ভাবিনি এইরকম একটা প্রোগ্রামের জন্য আমাকে বাসায় যেতে হবে। আমি যেদিন বাসায় আসবো 27শে সেপ্টেম্বর, আমাদের কিন্তু আসার কথা ছিল 28শে সেপ্টেম্বর আমরা বাসায় আসবো সবাই, কিন্তু 27শে সেপ্টেম্বর যে আমাদের এইভাবে আসতে হবে সেটা আসলেই বুঝতে পারিনি। তো ওনার সম্বন্ধে এত কথা শুনেছি, ওনার শুনলাম যে আমার বাবা নেই, তখন ওনার ওনার যে এত গুণ, আগে জানতাম ওনার অনেক গুণ, তো উনি চলে যাওয়ার পরে ওনার অনেক গুণ কানে আসছে। মানে আমি এখন প্রাউড ফিল করি যে আমার বাবা এত ভালো ছিল। জানি না যে আমার বাবার মতো আমি হতে পারবো কিনা, বাট এখন সত্যি ওনার মতো আমার হওয়ার খুবই শখ। এটা আমার গ্রামের মসজিদ। আমার বাবা যখন দেশে আসতো তখন একদম আজানটা দেওয়ার সাথে সাথে উনি প্রথম কাতারে গিয়ে দাঁড়াতো, যেটা ওনার অ্যাব্রোডেও কিন্তু ওইখানকার মুয়াজ্জিম যারা ছিল, যাদের সাথে দেখা হয়েছিল, হুজুর অনেকেই এখানে ছিল। ওনারা যখন বাবাকে নিয়ে কথা বলছিল তখন তারা বলেছিল যে উনি প্রচুর পরিমাণে একজন ভালো মানুষ ছিল, নামাজের প্রথম কাতারে ওনাকে দেখা যেত। তো এখানে আমার কলিজার টুকরোকে রাখা হয়েছে, আমার দাদুর পাশেই দাফন করা হয়েছে। আমার দুজনই খুবই প্রিয়। আমার দাদু আমাকে প্রচুর আদর করতো। উনি যখন মারা গিয়েছিল তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো তখনও আমি প্রায় অনেক সময় আমি কবরের কাছে এসে দাঁড়িয়ে থাকতাম। আমি যখন আমার বাবার কবরটা জিয়ারত করতে আসি তখন আমার মনে হয় না যে আমার বাবা নেই। আমার আমার শুধু একটা কথাই মনে হয় যে আমার বাবা হয়তো অ্যাব্রোডে আছে, যে কোনো সময় আমাকে কল দিবে। এটা সত্যি যে একটা সন্তান, যে সন্তান তার বাবাকে প্রচুর ভালোবাসে, তার কাছে যে এটা কতটা কষ্টের সেটা একমাত্র সেই বুঝবে। তো এখানে অবশ্য আমি আগের দিন এসে পড়েছিলাম, ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি, বাসায় প্রচুর পরিমাণে গেস্ট ছিল। তো 40 দিন বা 4 দিনের দিন অনেক সময় দেখা যায় প্রোগ্রাম করা হয়, খাওয়ালে সওয়াব হয়। এটা আসলে না, মানুষকে খাওয়ালে বলতে গেলে গরিব মানুষদের খাওয়ালে কিন্তু সওয়াব হয়, এটার একদমই সমর্থন করি না। তারপরও এখানে গরিব মানুষ ছিল, খুব কম গরিব মানুষ ছিল। আর আমার গ্রামের মধ্যে ওইভাবে ওইরকম গরিব মানুষ পাওয়া যায়নি। আমার কথা, আমার চাচাতো ভাই, আমার চাচু, আম্মু, ওদের সবারই কথা ছিল এটাই যে প্যান্ট পরা লোকেদের খাইয়ে কোনো লাভ নেই, এতে করে কিন্তু একটা মৃত ব্যক্তির কোনো সওয়াবই হয় না। তো তারপরও এটা খাওয়াতে হয়েছে, যেহেতু অনেকেই আশেপাশে দিয়ে বলছিল যে আমার বাবার মতো এমন একজন মানুষ, মানে আশা করছিল খাওয়ানো হবে। তো এখন করার কিছুই ছিল না, ইচ্ছা না থাকা সত্ত্বেও এটা করতে হয়েছিল। তো সবকিছু আমি বারবার ঘুরে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যে আমি কখনো কোনো প্রোগ্রামে ঘুরে দেখি না যে খাবার ঠিক হয়েছে কিনা বা মানুষ আসবে সব ঠিক হয়েছে কিনা, বাট এই ফার্স্ট এইগুলো যত দেখছিলাম মানে ততই আমার কষ্টটা বেড়ে যাচ্ছিল, অনেকটা কষ্ট বেড়ে যাচ্ছিল যে আমার বাবা এখন নেই, ওনার অবর্তমানে
আমার বাবার জন্য এত কিছু করতে হচ্ছে, মানে এটা না কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তো ভিডিওগুলো অবশ্য আমার চাচাতো বোন করেছে। তো আমার আম্মু তো এখানে আসেনি। তো তারপরে সে তার ফোন দিয়ে ভিডিওগুলো করেছিল আমার আম্মুকে দেখাবে বলে, যে আন্টি দেখো সব কিছু ঠিকঠাক আছে। আমার আম্মু অবশ্য তাকে বলেনি, সে নিজেই করেছিল। বাট তারপর ভাবলাম যে সে যেহেতু ভিডিওগুলো করেই ফেলেছে, সেটা নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আশা করি আপনারা সবাই আমার প্রিয় কলিজার টুকরো বাবার জন্য দোয়া করবেন, ওনার জন্য জান্নাত নসিব হয়। প্রচুর পরিমাণে একজন ভালো মানুষ ছিল আমার বাবা, যেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার গ্রামে এমন কোনো মানুষ নেই যার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়েনি। অনেকে অ্যাব্রোডে থাকলে দেখা যায় কবে সে আসে না আসে সেটা মনেও রাখে না। আমার বাবা দেখা যেত অ্যাব্রোডে থাকলেও যে প্রচুর মানুষের সাথে যোগাযোগ করতো। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। আমার বাবার জন্য আমি আরেকটি ভিডিও করব, আশা করছি আমার সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। এই ভিডিওতে অবশ্য আপনাদের লাইক বা কমেন্টস, শেয়ার বা কোনো কিছু করারই প্রয়োজন নেই। আপনারা শুধু এই ভিডিওটার দেখে আমার বাবার জন্য একটু মন থেকে দোয়া করবেন, যেন আমার বাবার জান্নাত নসিব হয়। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।